90-এর আগে আপনারা দিগম্বর করেছিলেন একজন জাজকে জগন্নাথ হলের সামনে। কিসের লক্ষণ ছিল? সেদিন আমি মনে করি আপনারা এরশাদ বিরোধী আন্দোলন করেছিলেন, এটা ছিল পূর্বাভাস, গণ অভ্যুত্থানের পূর্বাভাস। আজকে এই যে একজন শিক্ষককে যে প্রহার করলো, এটা তো আমরা মেনে নিতে পারি না। এটা সুস্থ একটা রাজনীতির এটা সেই না। তাহলে এটা কোন দিকে যাচ্ছে? এই যে একটা একটা নেতিবাচক দিকে যাচ্ছে, এইটাকে যদি আজকে আওয়ামী লীগ যেহেতু ড্রাইভিং সিটে বসা, আওয়ামী লীগ যেহেতু চালকের আসনে আসেনি, দায়িত্বটা তাকে নিতে হবে। এখন বলি তৃতীয় রাজনৈতিক শক্তি, তৃতীয় শক্তিটা কিন্তু তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন। অর্থাৎ আমরা জাতীয় পার্টি বলে না, জাতীয় পার্টিকে কেন্দ্র করে একটা অন্য প্রগতিশীল রাজনৈতিক একটা দ্বিদলীয় রাজনীতি ওই আমেরিকার মতো ইয়ের মতো এই দেশে খাচ্ছে না। আর এক সংক্ষেপে বলবো, আমি প্রথমে বলতে চাই যে আসলে সামনে কারোর প্রশংসা করা তো ঠিক না। যে মিল্লাত ভাইয়ের মতো কিছু সত্যিকার ভাবে ভালো লোক কিংবা সালাম ভাইয়ের মতো যারা রাজনীতিবিদ, যারা মেধা মননের বিকাশের মাধ্যমে রাজনীতি করতে চান, আমরা তো সেটা চাই, রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে আসুক। আমি প্রথমেই যেহেতু সময় সংক্ষেপ, দেখেন আওয়ামী লীগের ঐতিহ্যের সাথে ছাত্রলীগের ঐতিহ্যের সাথে বর্তমান যায় না, এটা আমি বলে গেছি, কথা বারবার রিপিট করে লাভ নেই। তো আপনি যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, এটাকে আমি এটা দুইভাবে দেখি। কারণ আমি একটি নির্মোহ অবস্থান থেকে কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা প্রশ্ন রেখে বলেছিলেন, এটাকেই মিস ইন্টারপ্রেট হয়ে হয়তো যেভাবে আসতেছে এটা। আমি কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনে যারা বলছে তুই কে আমি কে রাজাকার, যে যারাই ইন্ধন দেয় নিজের ইয়ে থেকে বলুক, এটাকে আমি সমর্থন করি না। এই কারণে আমার ভিতর মুক্তিযুদ্ধের চেতনা আছে। আমাদের জায়গায় আবেগের জায়গায় এই জায়গায় আমরা আহত হই যখন এই স্লোগানটা দেয়। যদিও তারা এই স্লোগানটা ওই ভাইবি দিয়েছে যে তাদেরকে রাজাকার হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখানে একটি কথা বলি, এই সরকার দেখেন, কালকে আমি এসএটিভি টক শোতে ছিলাম, আমি সেদিন রিয়াজুল কাউসার সাহেব, মিলাদ ভাই চিনেন, তিনি ছিলেন, তাকে প্রশ্ন করেছিলাম যে এই যে এই 17 বছর ধরে আপনারা ক্ষমতায়, এখন যারা রাজাকার বলতে চাচ্ছেন, রাজাকার এই 17 বছরে আপনারা কেন এদেরকে মোটিভেট করতে পারলেন? ব্যর্থতাটা কার? আরেকটা কথা বলি, এই সরকার যে এই পিএসসির মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস থেকে আরম্ভ করে ভুয়া মুক্তিযোদ্ধা, এটা তো অস্বীকার করার উপায় নেই। সুতরাং এই দায় দায়িত্ব সরকারকে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে ভবিষ্যতে করতে হবে। আর 71 সনে সালাম ভাই আছেন, আমাদের এখানে এখন মিল্লাত ভাই আছেন, রাজাকার কত পার্সেন্ট ছিল? তখন 7.5 কোটি লোক ছিল, 8%। আপনার সেই 8%-এর হিসাবে কি এখন যারা আছে এদের সবাইকে আপনি কি বলবেন হ্যাঁ এখন কথা ঘুরে বলতেছেন? তখন যে ভাবতে দেওয়া ছিল যে রাজাকারের রাজাকার, ওই যে শহীদ ভাই কিন্তু একটা কথা বলে গেছেন, 71-এর মুক্তিযোদ্ধা যারা তারা এবং রাজাকার যারা ছিল তারা, এখন আর কোনো রাজাকার নতুন করে হইতে পারে না। আর রাজাকারের ব্যাপারে বলতে গেলে আরেকটা কথা বলবি, নতুন করে তো মুক্তিযোদ্ধা হচ্ছে, যে যুদ্ধ করে না নতুন করে মুক্তিযোদ্ধা রাজাকার হওয়া হবে না। আমি বলতে দেন, রাজাকার এখানে দেখেন, মুল্লাদ ভাই আছেন, উনি তো একটু সজ্জন ব্যক্তি। প্রথমে আমি এখানে বলি যে আচ্ছা এটা বলে নেই যে রাজাকারের ব্যাপারে, রাজাকারের উপাধি কাজী জাফরুল্লাহ সাহেবকে আওয়ামী লীগ, মিল্লাত ভাই মনে কষ্ট নিয়েন না, আমি যা ইতিহাস সেটা বলতে চাই, আপনারা তাকে রাজাকার বলছেন, সে একজন মুক্তিযোদ্ধা। কাদের সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা, তাকে আপনারা রাজাকার বলছেন। আপনি জিয়াউর রহমান সম্পর্কে যতই থাকুক, জিয়াউর রহমান সাহেব সেক্টর কমান্ডার, বঙ্গবন্ধু দিয়েছেন তাকে সেক্টর কমান্ডার, বীরুত্তম উপাধি, তাকে আপনারা রাজাকার বলছেন। আমি তার শাসনামল নিয়ে আলোচনা সমালোচনা, খুনের দায়, আমি ওই বিতর্কে যাব না। আপনারা এদেরকে রাজাকার বলছেন, তার মানে কি আপনারা কি মুক্তিযুদ্ধের কি আপনাকে যে মানে চেতনা ধরে আওয়ামী লীগ? এই জায়গাটাই আজকে একটা জায়গায় আসতে হবে, সহনশীলতার জায়গায় আসতে হবে। আমি যেটা মনে করি, আরেকটা কথা বলতেছি, কালকে কিন্তু এটা বলতেছি ছাত্রলীগের কর্মীদেরকেও কিন্তু ফেলে দেওয়া হয়েছে, রক কাটা হয়েছে, এটাও কিন্তু আমরা সমর্থন করি না। এই কারণ সেই শিবিরের প্রেতাত্মা কিন্তু আসুক, কিংবা স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা আসুক, সেই সুযোগটা তো সরকারই করে দিচ্ছে। আজকে সেই জায়গাটা বুঝতে হবে। এই যে ছাত্রলীগের যে ছেলেটা আজকে 5 তলা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে, কিংবা যে ছেলেটা ছাত্রলীগের একজন মারা গেছে আমি শুনছি, সবুজ আলী না কি নাম, যাই হোক, তো এইটা তো দুঃখজনক, এটাকেও নিন্দা জানাই। আমি শেষে বলতে চাই যে আজকে সকল যারা শহীদ হয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখতে চাই। শিক্ষকদের যে কথা বললাম, একজন শিক্ষক নাজেহাল হোসেন, প্রক্টর বোধহয়, আজকে একটা বলবো, সালাম ভাইয়ের খেলা আছে, শহীদ ভাই নাই। আমরা যখন ক্ষমতায় ছিলাম, মিলাদ ভাই তখন আরো আমাদের অগ্রজত আরো ছোট ছিলেন, 86 সনে মিলাদ ভাইয়ের বয়স কত ছিল জানি না। 90-এর আগে আপনারা দিগম্বর করেছিলেন একজন জাজকে
জগন্নাথ হলের সামনে কিসের লক্ষণ ছিল? সেদিন আমি মনে করি আপনারা এরশাদ বিরোধী আন্দোলন করেছিলেন, এটা ছিল পূর্বাভাস, গণ অভ্যুত্থানের পূর্বাভাস। আজকে এই যে একজন শিক্ষককে যে প্রহার করলো, এটা তো আমরা মেনে নিতে পারি না। এটা সুস্থ একটা রাজনীতির এটা সেই না। তাহলে এটা কোন দিকে যাচ্ছে? এই যে একটা নেতিবাচক দিকে যাচ্ছে, এইটাকে যদি আজকে আওয়ামী লীগ যেহেতু ড্রাইভিং সিটে বসা, আওয়ামী লীগ যেহেতু চালকের আসনে আসেনি, দায়িত্বটা তাকে নিতে হবে। এখন সব দোষ ওই তারেক জিয়া আর বিএনপি আর ওদিকে জামাত এদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে এটা সমাধান হবে না ভাই। তাই আমি পরিশেষে বলবো যে আসেন, আরেকটা কথা বলবো, সালাম ভাই কিন্তু একটা ভালো একটা কথা বলছে, যে কথা আমি সবসময় বলি। বুয়েটে কি ছেলেটার নাম আবরার 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 হত্যাকাণ্ডের পর সেখানে রাজনীতি মুক্ত চাচ্ছে কি বলে শিক্ষাঙ্গন। হ্যাঁ, আজকে ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি মুক্ত করার যে এটা আমরা যারা রাজনীতি করেছি আমাদের আবেগে লাগে, কারণ বাংলাদেশের অর্জনটা ছাত্র রাজনীতির অবদান। আজকে ৬২ শিক্ষা আন্দোলন বলেন, ৬৯ গণ অভ্যুত্থান বলেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ। আজকে এই কথাগুলি তো আমরা ভুলবো না, কিন্তু এরা সবাই আজকে আওয়ামী লীগে নাই। কেউ মারা গেছেন, কেউ আওয়ামী লীগ থেকে দূরে আছেন, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। আমি শেষে বলতে চাই, এই যে রাজনীতি করার রাজনীতি মুক্ত চাচ্ছে, আজকে এই থেকে শিক্ষা দিতে হবে, মেসেজটা নিতে হবে। এই যে আমি এই জায়গায় সালাম ভাইয়ের সাথে একমত, এটা আমাদের খারাপ লাগবে। আমরা যারা ছাত্র রাজনীতি করছি, আমরা যারা রাজনীতি করতে চাই, ছাত্র রাজনীতি একটা ঐতিহ্য আছে, ঐতিহ্যটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে ডাকসু ইলেকশন হয় না, স্বৈরাচার বলেন আমাদেরকে, এরশাদ আর জিয়া সবই তো দুইটা, আমি তো ডাকসু ইলেকশন করেছি ৮১-তে। সুতরাং এসে ডাকসু ইলেকশন করে মান্না সাহেব, ওবায়দুল কাদের সাহেব ডাকসু ইলেকশন করেছিলেন তখন, আমি তো ফেল করলাম, মান্না সাহেব ভিপি হলেন। আমাদের সেই সময় সালাম ভাই তো তখন, মান্না ভাই তখন তো ছিলেন, জানেন সবই। একটা সুন্দর ইলেকশন হয়েছিল। এর সাথে সময় আমাদের সময় আমরা যখন ক্ষমতায় ছিলাম, বিএনপির যে আমান এবং যে হলো খোকন, আমান খোকন, এরা হলো। তো এই স্বৈরাচারের সময় তো ডাকসু ইলেকশন হয়েছে। তো আপনাদের সময় ডাকসু ইলেকশন একটা করছিলেন নুরু, তারপর নুরু মিয়ারে আপনারা যাই হোক ছাত্রলীগ বিদায় করলো, সে আবার দল করলো, যাই হোক এটা অন্য প্রসঙ্গ। আমার কথা হলো কি, আমরা শেষ করতে চাই এই বলে যে আজকে আজ সুন্দর একটা আলোচনা হয়েছে। মিল্লাত ভাইয়ের মতো এরকম সজ্জন ব্যক্তিদেরকে সাথে করে আনবেন ভাই, যাদের সাথে কথা বলে, যারা বুঝদার, যারা বলতে পারবে, যারা দেখেন আওয়ামী লীগটা একটা বিরাট দল, এইখানে হাইব্রিড দিয়ে ভরে গেছে ভাই। এই কথা তো মিল্লাত ভাই ওপেনলি বলবে না। আসলে এইখান থেকে এই নৌকায় এত বেশি লোক উঠছে, এটা ডুবে ডুবে অবস্থা। এর থেকে আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে চাই, আওয়ামী লীগ কিন্তু একটা ঐতিহ্যবাহী সংগঠন, বারবার মুখ আসতেছে এই আওয়ামী লীগের এতই সমালোচনার পরও আমি এটা বলতে চাই, আওয়ামী লীগের এটা ফিরে আসা উচিত। এবং দেশবাসী, বিএনপি একটা দল, অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতি যারা করেন, আর আমরা যারা আপনারা এই যে দুইজন এখন সালাম ভাই বিএনপি করে না, ইয়ে করেন, আপনারা তো ৯০-তে করে বিদায় করছেন। তো ৯০-তে বিদায় করে আপনারা তো কই, আমি তো এই জন্য এখন বলি, তৃতীয় রাজনৈতিক শক্তি, তৃতীয় শক্তিটা কিন্তু তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন। অর্থাৎ আমরা জাতীয় পার্টি বলে না, জাতীয় পার্টিকে কেন্দ্র করে একটা অন্য প্রগতিশীল রাজনৈতিক একটা দ্বিদলীয় রাজনীতি, ওই আমেরিকার মতো ইয়ের মতো এই দেশে খাচ্ছে না। আমি কিন্তু দুই দলকে শ্রদ্ধা রেখে বলতেছি, আওয়ামী লীগ বিএনপির পক্ষে আপনাদের কিন্তু অনেকই, আজকে বাম রাজনীতি বলেন, প্রগতিশীল রাজনীতি বলেন, সবাই মিলে একটা তৃতীয় রাজনীতি, ব্যালেন্সিং শক্তি দরকার। এই দুই দলের ঝগড়া আপা বিটানো যাবে না। আমি সেই জন্য একটা কথা বলি কি জানেন, শেষ কথা আমার এটা, এই দুই দলে আগে বলতাম আপনারা ঐক্যমতে আসেন জাতীয় ইস্যুতে, বা ঐক্যমত হবে না, এদের মধ্যে একটা সমঝোতা দরকার তাদের। হ্যাঁ, আমাদের নির্বাচনী ব্যবস্থাটা এই হবে যে বিরোধী দল থাকবে তাকে এতটুকু স্পেস দেওয়া হবে, কিংবা কোটা ইস্যু হোক, শিক্ষানীতি ইস্যু হোক, যে ইস্যুতে হোক, অর্থনীতির ইস্যু হোক, একটা সমঝোতায় আমরা থাকতে চাই। দেশটা তো স্বাধীন করছি ভাই, ৩০ লক্ষ শহীদের রক্তের মানে একটা আমাদের রয়ে গেছে। আমি শেষে বলবো, আসেন দেশটা একটা মানে লাস্ট বাট নট লিস্ট, দেশটা আমাদের, আমরা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছেন, স্মার্ট বাংলাদেশ করতে চায়, আমরা মেধার বিকাশ চাই, আমরা মেধা মননের বিকাশ চাই। গতকাল উনি মেধার কথা নিজে বলছেন, আমার কাছে ভালো লাগছে যে এই কথাগুলি যদি উনি স্টেটসম্যান লাইক এই কথাগুলি প্রথম থেকে বলতো, কিন্তু হঠাৎ করে ওনাকে চারপাশে যারা আছে, আমার মনে হয় মানে এটা আমার ধারণা ব্যক্তিগত, আই মে বি রং, হি ইজ নট প্রপারলি গাইডেড। কারণ উনি একটা প্রতিষ্ঠান, উনি যদি চীন থেকে একদিন আগে চলে আসলেন, এসে যদি তাদেরকে ডাকতেন, ছাত্রদেরকে ডাকার ব্যবস্থা করতেন,
রাষ্ট্রপতি এমএসপি দিয়ে যদি এই গ্রহণ করতে পারে, তো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের মিল্লাত বাইরে দায়িত্ব দিত, এটা কথার কথা। কিংবা ওবায়দুল কাদের করতো যে ঠিক আছে ওর সাথে কথা বলো, করতো, দেখতে এটা এই পর্যন্ত যাইতো না। আজকে এই কথাগুলি চিন্তা করতে হবে, বুঝতে হবে। এখন যদি আপনারা ক্ষমতা আসেন বলে মনে করেন সব ইউর রাইট, তাহলে তার কিছু বলার নাই। আমি কথাগুলি বললাম দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আপনাদের স্বার্থে। আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু রাজনীতিবিদ, দেশে আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, সব দল থাকুক, বহুমতের প্রকাশ ঘটুক এবং গণতন্ত্রটাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। ধন্যবাদ সবাই।